সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আজকের এই বিশেষ অনুষ্ঠান। তামাক আমাদের স্বাস্থ্যের জন্য, পরিবেশের জন্য একটি ক্ষতিকর পদার্থ। এই তামাকটা দুভাবে আমাদের এই বিশ্বে ক্ষতিকর দিক নিয়ে আসছে। সেটা একটি হচ্ছে যে ধোঁয়াযুক্ত তামাক, যেটা আমরা সিগারেট বা চুরুট বা হুক্কা এই বিভিন্ন মাধ্যমে গ্রহণ করা হয়। আরেকটি হচ্ছে ধোঁয়াহীন তামাক, যেটাকে জর্দা, গুল, দোক্তা, খৈনি, সাদা পাতা। এই দুটো তামাকই কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আবার অন্যভাবে যদি চিন্তা করি তাহলে দেখেন যে যারা ধূমপান করেন তাদের জন্য যেমন নিজের ক্ষতি হচ্ছে, আবার এই ধূমপানের ধোঁয়াটা যখন পরোক্ষভাবে একজন অধূমপায়ীর কাছে যাচ্ছে, তিনি যখন শ্বাস প্রশ্বাস নিচ্ছেন তারও কিন্তু ক্ষতি হচ্ছে। সুতরাং তামাকটা দুইভাবেই, যেমন যিনি গ্রহণ করেন তার জন্য ক্ষতিকর, আবার যিনি গ্রহণ করেন না তার পাশে থাকেন তার জন্য ক্ষতিকর। তো এমনি একটি জিনিস নিয়ে দীর্ঘদিন যাবৎ বিজ্ঞানে বিভিন্ন ধরনের গবেষণা হচ্ছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে প্রমাণ করেছে, তাদের গবেষণায় দেখিয়েছে যে তামাকের কারণে আমাদের দেহে প্রায় 25টির মতো রোগ হয়, মাথার চুল থেকে পায়ের নখ। এবং বিশ্বে প্রতি বছর প্রায় 87 লক্ষ লোক মারা যাচ্ছে বিভিন্ন ধরনের এই ধরনের অসংক্রামক রোগের কারণে। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে প্রতি বছর 31শে মে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয় এবং দিবসটি পালনের উদ্দেশ্য হচ্ছে এই দিনে যেন যারা তামাক গ্রহণ করছেন তারা তামাকটা ছেড়ে দেন এবং তামাক সম্পর্কে জনসচেতনতা আমরা বাড়াতে পারি। তাই বাংলাদেশ টেলিভিশনের উদ্যোগে আজকে আমরা এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা তামাকের বিভিন্ন পরিস্থিতি, বাংলাদেশ পরিস্থিতি, বিশ্ব পরিস্থিতি, তার ক্ষতিকর দিক সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। আমাদের আলোচনা অনুষ্ঠানে আজকে অংশগ্রহণ করছেন, আমি প্রথমে পরিচয় করিয়ে দিই, আমার ডান দিকে ডক্টর রোকেয়া সুলতানা এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আপনাকে স্বাগতম আজকে অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে আরও আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে আছেন ডক্টর সৈয়দ মাহফুজুল হক, ন্যাশনাল প্রফেশনাল অফিসার, এনডিসি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আপনাকে স্বাগতম। মাননীয় প্রতিমন্ত্রী, আপনার কাছে আমার প্রথম প্রশ্নটি হচ্ছে যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণে বিভিন্নভাবে কাজ করছে, ইতিমধ্যে তামাক নিয়ন্ত্রণ সেলও গঠন করা হয়েছে। এক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলোর সাথে সমন্বয় করে সরকার কিভাবে সাহায্য সহযোগিতা করছে এই সম্পর্কে যদি একটু প্রথমে আমাদের বলেন। আমরা সরকারের বিভিন্ন সংস্থা, মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর অনেক কিছু আছে যেগুলি মানে আমাদের বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থায় তামাক নিয়ন্ত্রণে সবসময় কাজ করে যাচ্ছে। যেমন সবকিছু যথোপযুক্ত বাস্তবায়ন, আন্তর্জাতিক তামাক নিয়ন্ত্রণ চুক্তি, ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোবাকো কন্ট্রোল, যেটা আপনারা জানেন, এফসিটিসি, জাতিসংঘের সাথে এফসিটিসি তামাক নিয়ন্ত্রণ আইন বিধিমালা করে সংশোধন, তামাক নিয়ন্ত্রণে বিভিন্ন নীতি, কৌশল ও গাইডলাইন প্রণয়ন করে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। এই আমার মনে হয় যে এগুলি প্রত্যেকটা বিভাগে, জেলায় এবং উপজেলায় কিছুটা অর্থ বরাদ্দ দিয়ে এবং গাইডলাইন দিয়ে প্রত্যেকটি মিডিয়া ক্যাম্পেইনিং করে, প্রয়োজনীয় সার্ভে করে সারা দেশে বিশ্ব তামাক মুক্ত উদযাপনের মাধ্যমে সরকারি বেসরকারি সংস্থার সঙ্গে সমন্বয় রেখে কাজ করে যাচ্ছে। ডক্টর সৈয়দ মাহফুজুল হক, আমি এই বিশেষ যে এবারে প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে যে আমরা বলছি যে প্রোটেক্টিং চিলড্রেন ফ্রম টোবাকো ইন্ডাস্ট্রি ইন্টারফিয়ারেন্স, বাংলা করা হয়েছে যে বাংলাদেশে তামাক কোম্পানি হস্তক্ষেপ প্রতিরোধে তামাক নিয়ন্ত্রণ কার্যকর কীভাবে ভূমিকা রাখতে পারে। এবং এই যে প্রতিপাদ্যটা এইবার মানে গ্রহণ করা হলো বিশ্ব তামাক মুক্ত দিবসে, যে আমাদের তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি, এই প্রতিপাদ্য বিষয়টা এবারে গ্রহণ করার তাৎপর্যটা যদি একটু বলেন। প্রথমে আমি একটু সুসংবাদ দিয়ে শুরু করতে চাই। প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা বিশ্বে কিছু প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে সম্মানিত করেন তামাক নিয়ন্ত্রণে তাদের অবদানের জন্য। আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে এই বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের মিনিস্ট্রি অফ রেলওয়ে এবং প্রফেসর অরূপরতন চৌধুরী আপনাকে সম্মানিত করেছেন, স্বীকৃতি দিয়েছেন। ধন্যবাদ, অনেক অভিনন্দন। এই আমাদের বাংলাদেশের জন্য এটা একটা গর্ব এবং সম্মানের বিষয়। এখন আমি আপনার প্রশ্নের উত্তরে আসি, যেটা হচ্ছে যে আমরা জানি যে তামাক একটি নেশা জাতীয় দ্রব্য, নিকোটিন অত্যন্ত শক্তিশালী একটি মাদক।
যারা তামাকের ব্যবসা করেন, যারা তামাক পণ্য বিপণন করেন, তারা চান যে তাদের ভোক্তারা যত অল্প বয়সে সম্ভব এই তামাকে যেন তারা আসক্ত হয়, যাতে দীর্ঘদিন তারা এই তামাকের ব্যবহার চালিয়ে যেতে পারে, সেটা যে ফর্মেই হোক না কেন, স্মোকিং, স্মোকলেস। এজন্য তারা কিছু কৌশল অবলম্বন করেন যাতে তারা ভোক্তাদেরকে আর্লি এজে 13, 14, 15, 16, 17 বছরের কিশোর কিশোরীদেরকে যারা তারা হুক করতে পারেন। একটা যেটা তারা করেন সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করেন। যে দেশে বিধি নিষেধ নাই সেখানে ডাইরেক্ট করেন, যেখানে যেমন বাংলাদেশে কিন্তু তামাক, আমরা জানি তামাক পণ্যের বিজ্ঞাপন নিষিদ্ধ, সেখানে ইনডাইরেক্টলি অন্যভাবে তারা করেন। ধরেন সিনেমা, বা নাটকের ভিতরে, সোশ্যাল মিডিয়াতে তারা ঢুকে যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে দেন, ধূমপানের দৃশ্য ওটিটি প্ল্যাটফর্মে আসছে, এবং ইনডাইরেক্টলি পয়েন্ট অফ সেলে ঝুলিয়ে রাখেন প্যাকেট ইত্যাদি নানাভাবে করেন। দ্বিতীয় যেটা করেন সেটা হচ্ছে নানাভাবে প্রমোশন করেন, ফ্রি স্যাম্পল বিতরণ করেন, সারা পৃথিবীতে এটা হয়ে থাকে। থার্ড হচ্ছে যে স্পন্সরশিপ করেন, যেমন ব্যাটল অফ মাইন্ডের নামে হয়তো তরুণদের একটা প্রোগ্রাম করলেন, বা বিভিন্ন প্রোগ্রামে গিয়ে ওনারা এটাকে স্পন্সর করেন। এবং নতুন আকর্ষণীয় প্রোডাক্ট যেমন ই সিগারেট, এই ধরনের নতুন প্রোডাক্টকে ইন্ট্রোডিউস করেন যেটাতে তরুণরা বিশেষ করে আগ্রহী হয়, এবং ওনাদেরকে হুক আপ করেন। এবারে যে প্রতিপাদ্যটা নেওয়া হয়েছে তাতে দুটো উদ্দেশ্য। একটা হলো পলিসি মেকার সহ সবার দৃষ্টি আকর্ষণ করা যে কিভাবে তামাক কোম্পানি আমাদের তরুণ সমাজকে হুক করছে, তা এই ব্যাপারে একটা সচেতনতা তৈরি করা। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে তরুণদেরকে একটা প্ল্যাটফর্ম দেয়া, ওরা নিজেরাই বলবে যে আমরা তামাক কোম্পানির এই ফাঁদে পা দেব না, আমরা কখনোই তামাক গ্রহণ করব না। সারা বিশ্বব্যাপী এই প্ল্যাটফর্মটা তৈরি করার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে। তাহলে এটা দুইভাবেই বলা যায় যে এই যে এবারে যে প্রতিপাদ্যটা যেটা বলা হচ্ছে যে আমাদের চিলড্রেনকে প্রোটেক্ট করা, অর্থাৎ তরুণ বয়সে কিন্তু সিগারেটটা কিন্তু কেউ বৃদ্ধ বয়সে খায় না, দেখা যায় তরুণরাই তাদের পিয়ার গ্রুপ প্রেশারে বা সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন দেখে সেগুলাতে আকৃষ্ট হয় এবং সেটা সে শুরু করে। এবং এইটা যাতে না হয় সেটাই এবারে প্রতিপাদ্য দেওয়া হয়েছে। তাহলে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আমরা অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলতে পারি যে শিশুদের দিকে একটু খেয়াল রাখবেন, কারণ এরা কিন্তু এই বয়সেই তাদের বন্ধুবান্ধবের প্ররোচনায় এই ধরনের সিগারেটে আগ্রহী হয় এবং তারা সিগারেট গ্রহণ করলে, কারণ যেটা আপনি বলেছেন যে সিগারেটের মধ্যে প্রায় 7000 কেমিক্যালস থাকে, মানে যেগুলো সবগুলি টক্সিক, বিষাক্ত। তার মধ্যে 70টি কার্সিনোজেনিক, একটা খুব মারাত্মক, সেটা হচ্ছে নিকোটিন, যেটা ব্রেনের রিসেপ্টর সেলে গেলে মানে আরেকটা সিগারেট খেতে চায়, ওই একটা থেকে দুটা থেকে তিনটা, এভাবে তার এডিকশনটা হয়ে যায়। এই জন্যই কিশোরদেরকে প্রথম থেকেই দমন করার কথা বলা হয়েছে। তো এই ব্যাপারে মাননীয় প্রতিমন্ত্রী আপনি কি একটু বলবেন যে এইবারে যে প্রতিপাদ্যটা তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করে শিশুদের সুরক্ষা নিশ্চিত করি, শিশু তরুণদের তামাকের নেশার দিকে ধাবিত করতে তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিরোধে সরকার কিভাবে কাজ করছে? দেখেন, সরকার অত্যন্ত সংবেদনশীল আর আন্তরিক এই ব্যাপারে। সরকার বলেছেন যে কেউ যেন স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কোনো ধূমপান না করতে পারে, এবং বিক্রিও যেন না। তারপরে ওই যারা হচ্ছে মানে শিশুদের দ্বারা কেনানো, এটা আইনে আছে, 18 বছর নিচে সিগারেট কিনতে পারবে না। জি জি। তো কেনানো অথবা মানে তাদেরকে আসক্ত করার জন্য কিন্তু এটা শাস্তিমূলক একটা ব্যবস্থা আছে। কারণ হচ্ছে যে শিশুরা মনে করে, যাদের কিশোর যারা বিশেষ করে, ওরা মনে করে যে সিগারেট খেলে বোধহয় একটা স্মার্টই লাগে, কিন্তু আসলে যে এটা কত ক্ষতিকর, এটা স্কুল কলেজ আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও আমরা যদি কোনো ইমামদের, পুরোহিতদের, এদেরও যদি আমরা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে বলি, সামাজিকভাবে আমরা যদি সমাজে যারা রাজনৈতিক সচেতন আছেন, ব্যক্তি যারা আছেন, তাদেরও বলি, বিভিন্ন স্তরের যারা আছেন, হ্যাঁ, তাদের যদি বলি, তাহলে মনে হয় আমরা এটা করতে পারবো। এটার একটা 6 ক একটা বলা হয়েছে ধারাতে, যেটা 2013-তে সংশোধিত ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিষিদ্ধকরণের জন্য কোনো ব্যক্তি যদি 18 বছর বয়সের কোনো ব্যক্তির নিকট তামাক বা তামাকজাত দ্রব্য বিক্রয় করবেন না, অথবা উক্ত ব্যক্তিকে তামাক বা তামাকজাত দ্রব্য বিপণন বা বিতরণ নিয়োজিত করবেন না বা করাইবেন না। এটা কিন্তু ধারার মধ্যে আইনি সুস্পষ্টভাবে বলা আছে যে এই কাজগুলি যেন না করে। এটা আমাদেরকে দেখতে হবে, মেনে চলতে হবে, এটা আমার মনে পর্যবেক্ষণও দরকার অবশ্যই। এবং আপনি প্রথমে একটা শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছিলেন, এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা ভূমিকা নিতে পারে, যেমন শিক্ষা প্রতিষ্ঠান তারা তাদের
একটা পাঠ্যক্রমের মধ্যে একটা অংশ হিসাবে সেটা নিতে পারে। যে কোনো নেশার কথাও কিন্তু বলতে পারে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি শুধুমাত্র ধূমপান না, সব রকম মাদকের বিভিন্ন ধরনের নেশা যেগুলো আছে সেগুলো নিয়ে একটা ক্লাস হতে পারে, বা তাদের যখন প্রথম ন্যাশনাল অ্যানথেম করা হয় তখন তাদের সেই সময় সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের শরীরে কি ক্ষতি হচ্ছে এতটুকু যদি বুঝিয়ে বলা হয় তাহলে মনে হয় যেন অনেক কমে যাবে আর কি। অবশ্যই, এবং তাদেরকে ওই বয়সে যদি আমরা সেই শিক্ষাটা দিতে পারি এবং তাদেরকে যদি বলতে পারি, কারণ এগুলো তো একসময় বলা হতো না, যার জন্য শিশুরা না জেনেই কিন্তু ধূমপান শুরু করতো। এখন যদি আমরা স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এইগুলো কার্যক্রমগুলো শুরু করতে পারি তাহলে হয়তো শিশুরা সেগুলা থেকে আসলে অনেকে, উনি যেটা বলেছিলেন যে ব্যক্তিগত মুনাফার জন্য অনেকে তামাক কোম্পানিগুলি, আবার নিজে যারা বিক্রি করেন দোকানে তাদের মুনাফার জন্যও কিন্তু তারা এটা প্রচার করে থাকে। এই যে এগুলো জায়গায় আমাদের পর্যবেক্ষণ করা দরকার। এখন একটা জিনিস হচ্ছে যে এই সিনেমা এবং নাটকগুলোতে ধূমপানের দৃশ্য এমনভাবে দেখানো হচ্ছে যেটাতে তরুণরা প্রলুব্ধ হতেই পারে, এবং এ ব্যাপারেও কিন্তু বাংলাদেশের তামাক নিয়ন্ত্রণ আইনে নির্দেশনা রয়েছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই নির্দেশনাগুলো কিন্তু যথাযথভাবে প্রয়োগ হচ্ছে না। আসলে এটা জেলা উপজেলায় আসলে সবাইকে, যে প্রশাসনকে অনুরোধ করে তারপরে মোবাইল কোর্ট বসিয়ে যদি আমরা সেটা করতে পারি, এটা একটুখানি জোর করেই দেখা, মানে জোরভাবে জোরালোভাবেই দেখা উচিত প্রত্যেককেই। আইনগতভাবে প্রশাসনকেও তেমনি ভাবে চালিয়ে নেওয়া দরকার, অন্তত পক্ষে এই নেশা থেকে বন্ধ করার জন্য আর কি। অবশ্যই আরেকটি বিষয় এখানে বলে রাখা প্রয়োজন যে আমাদের একটা গবেষণা আমরা দেখিয়েছি যে মাদকাসক্তদের মধ্যে 98% ধূমপায়ী, অর্থাৎ ধূমপান থেকেই তারা কিন্তু নেশাটা শুরু করে, গেটওয়ে। সুতরাং এখানে একটা ছেলে বা মেয়ে কিশোর বয়সে কিন্তু হঠাৎ করে বা ফেন্সিডিল বা কোকেন হিরোইন খায় না, সে কিন্তু শুরু করে সিগারেট দিয়ে। নাটের গুরু বলি আমরা এই জন্য সিগারেট, যে সিগারেট দিয়ে শুরু, শেষকালে হিরোইন। তো এই জন্য আমরা শুরুতে শুধু তাদের স্বাস্থ্যগত বিষয়গুলো না, এখন যে বাংলাদেশে ধরনের মাদকাসক্তের সংখ্যা যদি বেড়েই থাকে তার মূল কারণ কিন্তু হচ্ছে কিন্তু এই তামাক, ধূমপান। সুতরাং আমরা অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের অনুরোধ করব তারা অবশ্যই তাদের শিক্ষা পাঠদানের মাধ্যমে স্কুলে, ক্লাসে এই ধরনের বিষয়গুলোকে নিয়ে শিক্ষকরা যদি মাঝে মাঝে কথা বলেন বা কোনো একটা আলোচনা করেন বা অনুষ্ঠান করেন তাহলে হয়তো তারা আরও বেশি সচেতন হবে। সেটা একটা দিক। আরেকটা হচ্ছে যে বাংলাদেশের আইন অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ ধূমপান মুক্ত, সুতরাং এই শিক্ষা প্রতিষ্ঠানের যারা কর্তা ব্যক্তি আছেন তারা যদি এনশিওর করেন যে ওনার প্রতিষ্ঠান সম্পূর্ণ ধূমপান মুক্ত, তাহলেও কিন্তু একটা জিনিস হয়। এবং আপনি যেটা বলেছেন যে অনেকগুলো লোকাল গভর্নমেন্ট তারা ইতিমধ্যেই নির্দেশ জারি করেছেন যে স্কুলের যে মেইন গেট তার 100 সিগারেটের দোকান বিক্রি করতে পারবে না। এই ধরনের যদি পদক্ষেপগুলো নেওয়া হয়, এনফোর্স করা হয়, তাহলেও কিন্তু এটা কাজে দেবে। আচ্ছা, তাই আরেকটা এখানে আমি যে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা উপজেলায় ট্যাক্স ফোর্স কমিটির সদস্যগণ এই বিষয়ে ভূমিকা রাখতে পারেন। সে লক্ষ্যে 2022 সালে জেলা উপজেলায় ট্যাক্স ফোর্স কমিটি পুনর্গঠনেও বিভাগীয় ট্যাক্স ফোর্স কমিটি তৈরি করা হয়েছে। এছাড়া চলমান বছরেও জাতীয় ট্যাক্স ফোর্স কমিটি যুগোপযোগী করে পুনর্গঠন করা হয়েছে। এই আইনগুলি সরকারের, এবং এই ট্যাক্স ফোর্সগুলো যদি আমরা আরো বেশি ভিজুয়ালি আনতে পারি, মানুষের সামনে, মিডিয়াতে আনতে পারি যে এইসব পাবলিক প্লেসে ধূমপান যারা করছিল তাদের জরিমানা করা হবে, এবং এগুলাতে মানুষ কিন্তু আরো সচেতন হবে। আচ্ছা, আমি আরেকটা বিষয়ে আমি জনাব সৈয়দ মাহফুজুল আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই যে এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশে এই তামাক নিয়ন্ত্রণের ব্যাপারে কী ধরনের ভূমিকা রাখছে? আপনাদের তো একটা বিরাট রোল, এবং এই দিবসটা পালিত হয় আপনাদের উদ্যোগেই, যদি একটু বলেন। যেটা হয় যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা বিশ্বব্যাপী সরকারগুলোকে স্বাস্থ্য বিষয়ে পলিসি ডেভেলপমেন্ট এবং সেই পলিসি এনফোর্সমেন্টের জন্য টেকনিক্যাল অ্যাডভাইস দিয়ে থাকে, পরামর্শ দিয়ে থাকে, এবং বাংলাদেশেও আমরা সেটাই করি। বাংলাদেশ সরকার এবং আমাদের যারা অন্যান্য পার্টনার্স আছে তাদেরকে তামাক নিয়ন্ত্রণের জন্য কি করা দরকার এই টেকনিক্যাল পরামর্শটা দিয়ে থাকি, এবং এই পরামর্শটা দেয়া হয় মাননীয় প্রতিমন্ত্রী যেটা বলেছেন WHO ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোবাকো কন্ট্রোল যে চুক্তি, এই চুক্তিতেই বলা আছে যে একটা দেশের
তামাকের চাহিদা এবং যোগান নিয়ন্ত্রণের জন্য কি করতে হবে, এরই আলোকে আমরা পরামর্শগুলো দিয়ে থাকি। তার মধ্যে সবার আগে যেটা বলা হয়ে থাকে সেটা হচ্ছে যে যথাযথভাবে কর আরোপের মাধ্যমে তামাকজাত দ্রব্যের দাম বাড়িয়ে দেওয়া। কারণ যদি দাম বাড়ানো হয় তাহলে দুটো জিনিস হয়, একটা হচ্ছে রেভিনিউ বাড়ে, যেটা আমাদের দরকার, এবং দ্বিতীয় হচ্ছে দাম বাড়লে পরে কনজাম্পশন কমে। এবং এটার যখন দাম বাড়ানো হয় সবার আগে যারা রিয়্যাক্ট করে তারা হচ্ছে তরুণ এবং যারা স্বল্প আয় সম্পন্ন যারা ব্যক্তি। সুতরাং প্রথমেই বলা হয় যে যথাযথ কর আরোপের মাধ্যমে তামাকজাত দ্রব্যের দাম বাড়িয়ে দাও। এবং আমরা আসছে 6 তারিখে আমাদের বাজেট আসছে, আমরা আশা করি যে এবার আমরা এই যে একটা ফান্ডামেন্টাল একটা যে পলিসি যার মাধ্যমে তামাকের ট্যাক্স বাড়ানো যথাযথভাবে। এবং এই প্রসঙ্গে বলা ভালো যে পৃথিবীর উন্নত এবং উন্নয়নশীল অনেক দেশেই কিন্তু তামাকের উপরে ট্যাক্স বাড়িয়ে দেওয়ার কারণে সেসব দেশে কিন্তু তামাক গ্রহণকারীর সংখ্যা কমেছে। এবং শুধু তাই না, রেভিনিউ বেড়েছে। তামাক নিয়ন্ত্রণের যে টেকসই করতে তামাকজাত দ্রব্যের উপর বিক্রয় মূল্যের 1% হারে স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ করা হয়েছে। এটা একটা বাংলাদেশ সরকারের একটা বিরাট সাফল্য যে এই সারচার্জের ব্যাপারে যদি একটু কিছু বলেন। এই সারচার্জটা আরোপ করা হয়েছে বেশ কয়েক বছর আগে, এবং এই সারচার্জটাকে বলা হয় যে আপনার হেলথ ডেভেলপমেন্ট সারচার্জ। এবং এই সারচার্জের টাকাটা চলে আসে আমাদের এক্সচেকারে, এবং মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের একটা নীতিমালা আছে। এই নীতিমালাটা হচ্ছে এই যে টাকাটা আসে, এটা যখন এটার যে অংশটা মিনিস্ট্রি অফ হেলথে আসে, এটা তামাক নিয়ন্ত্রণ এবং নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোলে কিভাবে ব্যবহার হবে এর একটা নীতিমালা আছে। এই নীতিমালার আলোকেই কিন্তু বাংলাদেশের মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এবং ন্যাশনাল টোবাকো কন্ট্রোল সেল এই টাকাটা ব্যবহার করছেন। এবং আপনারা হয়তো আমাদের টেলিভিশনে দেখবেন যে এই আমাদের যে বিজ্ঞাপনগুলো যায়, এছাড়া সারা বাংলাদেশের মাননীয় প্রতিমন্ত্রী যেটা বলছিলেন যে আমাদের ডিস্ট্রিক্ট পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে এই যে বরাদ্দগুলো দেওয়া হচ্ছে, এইটা টাকার থেকে এই জিনিসগুলো হচ্ছে। সুতরাং এই টাকাটার একটা যথাযথ প্রয়োগ হচ্ছে। এছাড়া আর আমি আপনার ওই প্রথম প্রশ্নের আলোকে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একটা তো হচ্ছে দাম বাড়িয়ে দেওয়া, এছাড়া আরও কয়েকটা জিনিস রয়েছে। যথা বাংলাদেশে যে আমাদের যে আইনটা রয়েছে, যেমন পাবলিক প্লেস পাবলিক ট্রান্সপোর্টে ধূমপান নিষিদ্ধ, যেমন অ্যাডভার্টাইজমেন্ট নিষিদ্ধ, এটার আরও যথাযথ স্পন্সরশিপ, এগুলো এর ফিল্ড লেভেলে এটার আরো যথাযথ প্রয়োগ করা ছাড়াও আমাদের কিন্তু অবজারভেশনও করতে হবে। এক্স্যাক্টলি, আমাদের পর্যবেক্ষণ না করলে পরে এটা আরো দিন দিন বেড়ে যাবে। সুতরাং আমাদের পর্যবেক্ষণ এবং সেই আলোকে যাতে আমার আইনের প্রয়োগটা হয়। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্রিয়েশন। আমরা আজকে যেটা করছি বিভিন্ন মিডিয়ার মধ্যে, যে আরেকটা জিনিস হচ্ছে যে যারা ছাড়তে চায় তাদের জন্য একটা সিজেশন সার্ভিস, এবং মিনিস্ট্রি অফ হেলথ ইতিমধ্যেই কিছু ব্যবস্থা নিয়েছেন। বাংলাদেশে কুইট লাইন হতে যাচ্ছে, হয়তো আগামী দিনে আমাদের এনআরটি যেটাকে বলা হয় নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি, এটা এখনো বাংলাদেশে নাই, হয়তো আগামী দিনে এটা আসবে। এরকম পদক্ষেপগুলো যদি নেওয়া হয় আস্তে আস্তে কমে আসবে। অবশ্যই। আসলে সরকারও কিন্তু কাজ করে যাচ্ছে। আপনারা জানেন যে 31শে জানুয়ারি 2016 তারিখে বাংলাদেশ জাতীয় সংসদ এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন দক্ষিণ এশীয় স্পিকার সম্মেলনে সমাপনী অধিবেশনে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন 2040 সালের মধ্যে বাংলাদেশ তামাক মুক্ত করতে হবে। আমি মনে করি যে একজন সরকার প্রধান হিসাবে তার এই ঘোষণাটা একটা মানে দৃষ্টান্ত স্থাপন করতে পারে অন্যান্য দেশের জন্য। কারণ অন্য কোনো দেশে আমি শুনিনি প্রধানমন্ত্রী এভাবে ঘোষণা দিয়েছেন। সরকার প্রধান যেখানে কমিটেড, সেখানে আমাদের প্রশাসন, আমরা যারা এই নিয়ে কাজ করছি এবং সরকার যে তামাক নিয়ন্ত্রণে কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়, সেইখানে আরো বেশি জোরদার হওয়া উচিত যাতে করে আমরা এই লক্ষ্যে পৌঁছাতে পারি। আমরা এই লক্ষ্যে পৌঁছাতে গেলে আমাদের কি কি করা প্রয়োজন এখন আপনি মনে করেন? আমার মনে করি দেখেন, বিভাগীয় জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল আমাদের কিন্তু প্রতিষ্ঠানে একটা রয়ে গেছে। আর তারপরে এই জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রায়ও কিন্তু আমাদের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোবাকো কন্ট্রোলের কার্যকর বাস্তবায়ন ও 1/3 সংক্রামক রোগ, আপনি যে নন কমিউনিকেবল ডিজিজের কথা বলছিলেন, টার্গেট এটাও কিন্তু করেছে। এসডিজি লক্ষ্য অর্জনের জন্য কিন্তু আমাদের মনে হয় এটা কাজ করে যাচ্ছে আমাদের সরকারের। ডক্টর মাহফুজুল হক, এই বিষয়ে বলবেন একটু যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত 2040 সালের মধ্যে বাংলাদেশ থেকে তামাকের ব্যবহার সম্পূর্ণভাবে নির্মূল করার ঘোষণা বাস্তবায়নে বাংলাদেশ বর্তমান তামাক নিয়ন্ত্রণ পরিস্থিতি কোন অবস্থানে আছে? আমরা বলবো যে বাংলাদেশ সরকারের উদ্যোগের কারণে ধীরে ধীরে বাংলাদেশে তামাকের ব্যবহার কমে আসছে।
তামাকের মাননীয় প্রতিমন্ত্রী যেটা বলছিলেন যে আমাদের সবার আগে মেজার করা দরকার। মেজার করার জন্য যে সার্ভেটা করা হয় এটাকে বলা হয় গ্লোবাল অ্যাডাল্ট টোবাকো সার্ভে। আমাদের 2009 সালে একবার হয়েছে, 2017 সালে একবার হয়েছে বাংলাদেশে, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা পদ্ধতিতে পৃথিবীর সব দেশে করা হয়, বাংলাদেশেও করা হয়েছে। দেখা গেছে যে বাংলাদেশে ইন জেনারেল তামাকের ব্যবহারের হারটা কমে এসছে। যেমন 2009 সালে অ্যাডাল্টদের মধ্যে, প্রাপ্তবয়স্কদের মধ্যে 43% লোক ছিল তামাক ব্যবহার করতে, 15 বছরের উপরে যারা, 15 বছর তদূর্ধ্ব যারা আমাদের অ্যাডাল্ট, তাদের মধ্যে 43% তামাক ব্যবহার করতেন। কিন্তু আমাদের 2017 সালে দেখা গেছে এই পার্সেন্টেজটা কমে 35%-এ নেমে এসছে, প্রায় 8% কমে গেছে। সুতরাং সুখের কথা অথবা আশার কথা হচ্ছে যে হারটা কমছে, কিন্তু যেটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে এই যে কমার হার, এই হারে যদি আমরা কমতে থাকি তাহলে 2040 সালের মধ্যে লক্ষ্যটা অর্জিত হবে না। এই জন্য আমাদেরকে এই তামাক নিয়ন্ত্রণের চাহিদা এবং যোগান নিয়ন্ত্রণের যে কৌশলগুলো এবং বাংলাদেশ তামাক নিয়ন্ত্রণ আইনের যে ধারাগুলো, এগুলোকে যদি আরও কঠোরভাবে আমরা প্রয়োগ করতে পারি তাহলেই আমরা আশা করব যে আমরা এই লক্ষ্যটায় অর্জন করতে পারব। এবং এখানে আমি যেমন আমাদের চাহিদা নিয়ন্ত্রণের কথা বলছিলাম, যোগান নিয়ন্ত্রণের জন্য কিন্তু বেশ কিছু কৌশল রয়েছে। যেমন মাননীয় প্রতিমন্ত্রী বলছিলেন যে আমাদের প্রাপ্তবয়স্কদের দ্বারা এবং প্রাপ্তবয়স্কদের নিকট তামাক দ্রব্য ব্যবহার করা যাবে না, আইনের মধ্যে আছে। তারপরে যেমন রয়েছে যে যারা তামাকের চাষ করেন, যারা তামাকের ব্যবসা করেন, তাদেরকে অল্টারনেটিভ একটা লাইভলিহুড দেয়া, যাতে তারা যদি তামাক চাষ ছেড়ে দেন তাহলে তারা অন্য কিছু, তাকে একটা যদি আমি ভায়াবল অল্টারনেট না দিই তাহলে তো উনি ছাড়বেন না। তারপরে ধরুন ইলিসিট ট্রেড যেগুলো হয়, ট্রান্স বর্ডার হতে পারে, দেশের ভিতরে হতে পারে, কাউন্টারফিট প্রোডাক্ট হতে পারে, এগুলোকে কঠোর হস্তে দমন করা, এগুলো যদি হয় তাহলে আমার রেভিনিউ বাড়বে, কনজাম্পশন কমবে। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি কি আমাদের অনুষ্ঠান প্রায় শেষ করার পথে, আপনি শেষে কি বলতে চান যে আমরা তামাক নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারের প্রচেষ্টার সাথে আমরা অন্যান্য সংস্থা সহযোগী হয়ে কাজ করলে আমরা আমাদের কিছু সেমিনার, কিছু প্রশিক্ষণ কেন্দ্র, সেল প্রচার করা, এগুলি আসলে খুবই দরকার। এগুলো যদি হয় আমার মনে হয় যে আমরা পারবো অবশ্যই। এবং আপনার এই প্রত্যাশার সঙ্গে আমিও একমত পোষণ করি। আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর মাহফুজুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কষ্ট করে আজকে মাননীয় প্রতিমন্ত্রী অনুষ্ঠানে এসেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক, তামাকের কারণে প্রতি বছর বাংলাদেশে প্রায় 12 লক্ষ লোক অসুস্থ হয়, প্রায় 4 লক্ষ লোক পঙ্গু হয় এবং 1,65,000 লোক প্রতি বছর মৃত্যুবরণ করে। সুতরাং এটা একটা বিরাট বার্ডেন বা বোঝা কিন্তু বাংলাদেশের জন্য। আমাদের হয়তো অনেকেই আমাদের পরিবার থেকে হারিয়ে যাচ্ছে, তার হয়তো তামাকের কারণে ব্রেন স্ট্রোক হচ্ছে, অথবা তার হার্ট অ্যাটাক হচ্ছে, অথবা তার ফুসফুসে ক্যান্সার হচ্ছে। এবং এখন দেখা যাচ্ছে গবেষণায় যে যারা ধূমপান করছে না, পরোক্ষভাবে মহিলাদের মধ্যেও কিন্তু স্তন ক্যান্সার এবং নানা ধরনের রোগ কিন্তু এই ধূমপান বা তামাকের কারণেই হচ্ছে। যারা জর্দা ব্যবহার করেন তাদের মুখের ক্যান্সার, গলার ক্যান্সার ইত্যাদি নানান ধরনের রোগ হচ্ছে। তা আমরা এই মৃত্যু আর চাই না। এই বিশ্ব তামাকমুক্ত দিবসে আমাদের সকলের আজকে একটাই প্রতিপাদ্য বিষয় হবে যে আমরা এই তামাককে বর্জন করব এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে ঘোষণা 2040 সালের মধ্যে বাংলাদেশ তামাক মুক্ত করা, আমরা যদি সবাই মিলে একটি মঞ্চে এই তামাকের বিরুদ্ধে সোচ্চার হতে পারি, জনসচেতনতা বাড়াতে পারি, তাহলে অবশ্যই বাংলাদেশকে আমরা 2040 সালের মধ্যে তামাক মুক্ত করতে পারবো। আর এই প্রত্যাশা নিয়ে আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, তামাক বর্জন করুন।